প্রথম আলো একটি গণমাধ্যম, আমরা প্রথম আলোতে প্রত্যেক বছর আমরা গিয়েছি। এখন প্রথম আলোর এই সাম্প্রতিক সময়ে কি এমন হলো আমি জানি না। এখন প্রথম আলোর মতন পত্রিকায় যেখানে সব দল যাচ্ছে এবং আমাদের নিউজটি প্রথম আলোতে কেন, মানে আমরা চাই যে প্রথম আলোর সাথে আমাদের তো দূরত্ব নাই এবং খুব দহরম মহরম নয়। প্রথম আলো একটি গণমাধ্যম, আমরা প্রথম আলোতে প্রত্যেক বছর আমরা গিয়েছি। এখন প্রথম আলোর এই সাম্প্রতিক সময়ে কি এমন হলো আমি জানি না। বরং আমি দেখেছি যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি প্রথম আলোর পিছনের কি কাহিনী আছে, তারা কি করেছে আই ডোন্ট নো, কিন্তু গণ অভ্যুত্থানের সময় দেখেন যে গণমাধ্যমটি আসলে সকল নিউজ সময়ে সময়ে সঠিক সময়ে তুলে ধরেছে, সেটা কিন্তু প্রথম আলো। প্রথম আলো দালাল নাকি প্রথম আলো ভালো, সেই প্রশ্নে আমি যাব না। প্রথম আলো কার দালাল আর কার জন্য মানে উপকার করছে বা কার বন্ধু, এই প্রশ্নতে আমি এই বিতর্কে আমি জড়াতে চাই না। কিন্তু আমি গণ অভ্যুত্থানের সময় এখানে হাসনাত আছে, এখানে আমাদের রাকিব ভাই আছে, জিজ্ঞেস করে দেখেন যে প্রথম আলোতে কিন্তু গণ অভ্যুত্থানের নিউজগুলো সবগুলো প্রকাশিত হয়েছে। যখন নারীদের উপরে আক্রমণ হয়েছে, আসিফকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যখন যা ঘটনা ঘটেছে প্রথম আলোতে তুলে ধরেছে। অন্যান্য গণমাধ্যম কিন্তু আপনার অনেকে কিন্তু প্রকাশ করেনি, প্রথম আলো ডেইলি স্টার কিন্তু তুলে ধরেছে। তো যতক্ষণ পর্যন্ত বিকল্প বা তৈরি হচ্ছে না, বা প্রথম আলো ডেইলি স্টার থেকে ভালো কোনো কিছু তৈরি হচ্ছে না, তখন কিন্তু মানুষ প্রথম আলো এবং ডেইলি স্টারকে মানুষ কিন্তু পাঠ করবে, পড়ছে, নিচ্ছে, ঘরে ঘরে নিচ্ছে। এই যে সরকার গঠন করা হয়েছে, এটি একটি সুশীল সরকার এবং এনজিও গভর্নমেন্ট হিসেবে সবাই এই সরকারের সমালোচনা করছে। কারণ যারা বিপ্লবে অংশ নিয়েছে, যাদের এই প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রয়েছে, তাদেরকে কিন্তু এই সরকারে নেওয়া হয়নি। তাদেরকে নেওয়া হয়েছে আমাদের সকলের প্রিয়, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, যাকে আমরা শ্রদ্ধা করি, ডক্টর ইউনূস স্যার। তার নিজ বিভাগের 13 জন উপদেষ্টাকে এখানে নিয়েছেন এবং তিনি তার আশপাশের বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে আসলে সরকারটা গঠন করেছেন। অর্থাৎ এই সরকার ডক্টর ইউনূস স্যারের পছন্দ মতোই মূলত হয়েছে এবং সেখানে আমাদের 3 জন ছাত্র বন্ধু রয়েছে। তো দেখেন, যারা বিপ্লবী ভূমিকা রাখলো না, তারা তো আসলে বিপ্লবী চেতনা ধারণ করে না। যারা হাসিনার পতনের জন্য এই দীর্ঘ 15 বছরের যে লড়াই, এই লড়াইয়ে যারা ন্যূনতম লেখালেখি করে নাই, বক্তব্য দেয়নি, কোথাও প্রতিবাদ জানায়নি, তারা যদি উপদেষ্টা হন আর তারা যদি আমাদের রাষ্ট্র সংস্কারের গল্প শোনান, এটি তো আসলে বিশ্বাসযোগ্য নয়। এবং তারা যদি বিপ্লবের কথা বলেন, এটি তো আসলে হাস্যকর, পাগলেও হাসবে, ঘোড়াও হাসবে। যদি যারা বিপ্লবী ভূমিকা রাখেনি, তারা যদি এখন বিপ্লবী কথা বলেন, সেটি আসলে ঘোরাও হাসবে। তো আমি মনে করি রাষ্ট্র সংস্কারের আগে এই সরকারের উচিত হবে তার নিজেকে আগে সংস্কার করা। ডক্টর ইউনূস স্যার যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র সংস্কার চান, তাহলে আগে উপদেষ্টা পরিষদের সংস্কার তিনি করবেন। অন্যথায় আসলে জনগণ এই উপদেষ্টা পরিষদকে গ্রহণ করছে না, নানান সমালোচনা। তো তারা সমালোচনা সামলাবে নাকি তারা আসলে 4 বছর ক্ষমতায় থেকে রাষ্ট্র সংস্কার করবে? 4 বছর আসলে তাদের জন্য অনেক লম্বা টাইম। এই 4 বছর তারা যদি থাকতে চান, তারা ব্যাপকভাবে বিতর্কিত হবে। ফখরুদ্দিন মইনুদ্দিনের বিরুদ্ধে যেমন আন্দোলন হয়েছে, ঠিক একইভাবে এই হুম। ইউনূস গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে। কারণ জনগণ যখন দেখবে যে সরকার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটি আসলে বন্ধ করতে পারছে না, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সামলাতে পারছে না, সরকার সচিবালয়ের কর্মকর্তাদেরকে তাদেরকে সামাল দিতে পারছে না, সরকারের কথা আসলে কোনো সরকারি কর্মকর্তা শুনছে না। এবং অন্যদিকে তো আওয়ামী লীগের পুনর্বাসন তো রয়েছে। এই সরকার তো আওয়ামী লীগের পুরোপুরি পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। সেই জায়গায় যদি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয় যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলেমিশে বা রাজনৈতিক সমঝোতা করবে, তো এর থেকে বড় কথা তো যে সরকার তো নিজেই সমঝোতা করছে। আওয়ামী লীগের সুবিধাভোগীদেরকে তারা বিভিন্ন উচ্চ পদে বসাচ্ছে, ডিসি এসপি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়োগ। আপনি দেখেন যে আওয়ামী লীগের পুনর্বাসন, দুর্নীতিবাজদেরকে পুনর্বাসন করা হচ্ছে, বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো আপনি কেন দিচ্ছেন? এই ব্যক্তিদেরকে কারা নিয়োগ দিল? এই যে 2 জন উপদেষ্টাকে নিয়ে ব্যাপকভাবে সমালোচনা, এই 2 জন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা নিজে এবং অন্যান্য সকল উপদেষ্টা, আমি আবারও বলছি, অন্যান্য হুম। সকল উপদেষ্টার সাথে পরামর্শের ভিত্তিতেই প্রধান হুম। উপদেষ্টা এই 2 জনকে নিয়োগ দিয়েছেন। এখন যদি কেউ বলে যে ছাত্র থেকে যে 3 জন বন্ধু তারা উপদেষ্টা রয়েছেন তারা জানতেন না, এটি কখনোই বিশ্বাসযোগ্য না। এইখানে হুম। প্রত্যেক উপদেষ্টার মতামতের ভিত্তিতে তিনি নিয়োগ পেয়েছেন, আর বাকি 2 জন নিয়োগ পেয়েছেন। সুতরাং এখন যদি বলা হয় যে আমি জানতাম না কিভাবে দিল আমি জানতাম না, সেটি আসলে কোনোভাবে এটি আসলে গ্রান্টেড না। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
নেতারা সকলে না জানলেও কেউ কেউ জানতেন। কারণ হুম। আমি নিজে একজনের সাথে আমার মানে আলোচনা হয়েছিল, এবং তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে তাদের সাথে মোটামুটি আলোচনা হয়েছে। তো কোন ব্যাকগ্রাউন্ড থেকে এখন তারা আসলে আমাদের হাসনাত এবং সার্জিস বলছেন আমি জানি না, হয়তো তারা দুজন না জানতে পারেন, কিন্তু আরো হয়তো কেউ কেউ জানতে পারেন। সবাই না জানলেও কেউ কেউ জানতেন। কারণ আমি নিজে আসলে একজনের কাছ থেকে আমি শুনেছি যে তিনি জানতেন। আমি তো নাম বললে এখন আসলে বিতর্ক শুরু হবে। তো যাই হোক, আমি মনে করি যে এই সরকার আসলে রাষ্ট্র সংস্কার করার জন্য দলগুলোর সহযোগিতা ছাড়া কোনোভাবেই রাষ্ট্র সংস্কার করবে না। এবং যেহেতু এই সরকার আসলে একপাক্ষিক সরকার, আমি আবারও বলি যে এই সরকার একপাক্ষিক সরকার। এই সরকার আসলে কোনোভাবেই অংশীদারিত্বের সরকার না। এই সরকার ইনক্লুসিভ গভর্নমেন্ট না। দেখেন, বিপ্লবে তো অংশ নিল কারা? বিপ্লবে অংশ নিল বিএনপি বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, গণ অধিকার পরিষদ, জামাত সহ সবাই। এবং এদিকে আইনজীবীরা, শিক্ষক সমাজ, এদিকে আপনার সুশীল সমাজ, শিল্পী গোষ্ঠী সবাই কিন্তু বিপ্লবে অংশ নিল। কিন্তু বিপ্লবে তো আসলে সবার অংশীদারিত্ব নাই। তো যখন সবার অংশীদারিত্ব থাকবে না, তখন ডে বাই ডে মানুষ কিন্তু ওই সরকারকে অন করবে না। আপনাকে আমি অন করব কেন? কখন? যখন আপনি আমার প্রয়োজনে পাশে পাবেন, বা আপনি আমি মিলে একটা কাজ করতে পারবো। তো এই সরকারে যে কর্মযজ্ঞ গুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কাজগুলো তারা করছে, তো সেক্ষেত্রে তো অন্যদের কোনো ন্যূনতম ভূমিকা নাই, অন্যদের মতামত নেওয়া হচ্ছে না, অন্যদের পরামর্শ নেওয়া হচ্ছে না, অন্যদের ন্যূনতম অংশীদারিত্ব নাই। তো কতক্ষণ মানুষ আসলে মাংলা খাটবে? কতক্ষণ মাংলা খাটবে বলেন? ফ্রি ফ্রি মানুষ কিন্তু খাটতে চায় না, কেউ না। মানুষ পরিশ্রমের বিনিময়ে আসলে কিছু চাই, কিছু সম্মান চাই, ভালোবাসা চাই, প্রশংসা চাই। সেটি যদি আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু ওই ফ্রি ফ্রি ভালোবাসা দিয়ে খুব বেশি দূর আসলে যাওয়া যায় না। তো আমি মোটামুটি আপনার মানে এই মুহূর্তে যারা সর্বশেষ। বিভিন্ন সুবিধা নিচ্ছে, বিভিন্ন ধরনের দায়িত্ব পাচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ে, গুরুত্বপূর্ণ পর্যায়ে, তাদেরকে আসলে ওই আন্দোলনের বিবেচনায় তাদেরকে দিচ্ছে না, তাদেরকে আন্দোলনের বাহিরে বা বিবেচনার বাহিরে গিয়ে আমি তাদেরকে তো নিয়োগ আগেই দেওয়া বলেছি হচ্ছে। যে এই সরকার একদিকে সমালোচনা রয়েছে যে এনজিও সরকার, অন্যদিকে আসলে সুশীল সরকার। এই সরকার কোনোভাবেই বিপ্লবী সরকার নয়। এখানে হাসনাত আছে, নিশ্চয়ই আমার সাথে তিনি একমত হবেন যে এই সরকারে আমি মনে করি যে এখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান চারজন নেতৃত্ব ছিল, দুজন তো হুম। আসলে তারা গিয়েছেন সরকারে। আর বাকি দুজন হাসনাত এবং সার্জিস, হুম। তাদেরকেও যদি এই সরকারে নিত তারা কিন্তু ভালো করতো। দেখেন, ছাত্ররা যারা উপদেষ্টা রয়েছে তাদের নিয়ে খুব অথবা বেশি অথবা সমালোচনা নাই। অথবা অথবা অনেকে মনে করে যে তাদের মানে কাউকেই না নিলে আরো ভালো, অন্তত পক্ষে তারা বাইরে থেকে যেভাবে ভূমিকা রাখতে পারতো ওই সেটা সরকারকে। সেটা আলাদা বিষয়, গেলে যেহেতু গেলে যেহেতু দুজনকে সবাই, যেহেতু সবাই গেল দুজনকে না নিয়েছে গেলে। না, যেহেতু দুজনকে নিয়েছে তাহলে এই দুজনকে নিলে ভালো হতো, সেটা আপনি বলতে চাচ্ছেন, যেহেতু নিয়েছে না, সেটাই সেটা বলছেন। সেটা আমি বলতেছি, আমি জাস্ট কথার কথা বললাম যে তারা গেলেও ভালো করতো, তার কারণ তারা বিপ্লবী চেতনা ধারণ করে। কিন্তু যারা বিপ্লবী চেতনা ধারণ করে না, তাদেরকে আমি মানতে পারি না, কোনোভাবে মানা সম্ভবপর নয়। যারা শেখ হাসিনার দোসরগিরি করেছে, যারা মুজিববাদী চেতনায় বিশ্বাস করে, যারা সবসময় সরকারের পক্ষে ছিল, হাসিনার পক্ষে ছিল, এবং হাসিনার বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে, যারা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় আমরা দেখেছি তাদের দোসর ছিল, এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন বা ১১ সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, টিকিয়ে রাখার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে, তাদেরকে যদি আপনি এখন উপদেষ্টা বানান, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেন, এটি আসলে শহীদের রক্তের জি। সাথে বেইমানি। তো সেই বেইমানিটা আসলে করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি। আমি মনে করি যে রাষ্ট্র সংস্কার করতে হলে অবশ্যই এই সরকারের আগে সংস্কার করতে হবে, অন্যথায় রাষ্ট্র সংস্কার হবে না। আমি আর দুটি প্রশ্ন আপনি করেছেন, আমি উত্তর দিই, সংক্ষেপে বলবো। সেটি হলো একদম ছোট করে, প্রথম একদম ছোট আলো করে। নিয়ে। দেখেন, হুম। আমার মনে হয় এখানে ইসমাইল সম্রাট আছে, রাকিব ভাই আছে, হাসনাত আছে, এবং আমাদের মামুন ভাই আছে। আমার মনে হয় যে আজকে সবার, আপনি যদি তাদের বাড়িতে দেখেন, যে সেখানেও কিন্তু প্রথম আলো পত্রিকা। আপনি বাংলাদেশের অধিকাংশ মানুষের বাড়িতে প্রথম আলো পত্রিকা, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রথম আলো পত্রিকা, এবং বাংলাদেশে যে আপনার রাষ্ট্র, আপনার কি বলবো আসলে, যে এম্বাসি গুলো রয়েছে, সেই এম্বাসি গুলোতেও প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকা নাই কোথায়? তো যখন আপনি বিকল্প তৈরি করতে পারছেন না, যতক্ষণ পর্যন্ত পারছেন না, ততক্ষণ পর্যন্ত মন্দের ভালো যেটি থাকবে সেটি তো মানুষ নিবে, সেটি তো গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো দেখেন, রুমগুলো দেখেন, লাইব্রেরি গুলো দেখেন, রিডিং রুম দেখেন, প্রত্যেকটা জায়গায় প্রথম আলো পত্রিকা। এখন আমরা একটা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করি। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন। সেখানে আপনার জাতীয় নাগরিক কমিটি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা উঠে এসেছেন, তাদের সমন্বয়ে যে কমিটি গঠন করা হয়েছে, নাগরিক কমিটি, তাদের ৫ জন প্রতিনিধি গিয়েছেন। সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী গিয়েছেন। সেখানে আমাদের অন্যান্য মঈন খান স্যার গিয়েছেন। সেখানে জুনায়েদ সাকি গিয়েছেন। সেখানে আন্দোলন রহমান পার্থ গিয়েছেন। আমি যদি এরকম তালিকা বলতে থাকি, বিশাল লম্বা, যায়নি কে?
আমি আপনার কাছে প্রশ্ন করছি যে সেই অনুষ্ঠানে যায়নি কে? সেখানে ব্যবসায়ীরা গিয়েছে, সেখানে উপদেষ্টারা গিয়েছে, 7 থেকে 8 জন উপদেষ্টাকে আমি নিজে দেখেছি। সেখানে বাংলাদেশের যারা বিভিন্নভাবে বুদ্ধিজীবী বলেন বা সুশীল সমাজ বলেন, প্রত্যেকে গিয়েছে। যায়নি কে? আমি যদি প্রশ্ন করি যায়নি কে, আমার কথা হলো যে এখন সমালোচনা কেন নুরুল হক, নূর এবং রাশেদকে নিয়ে? আমি জানি না, কারণ আমরা রাজনীতি করছি, অনেকে আমাদেরকে নানান ভাবে ডাউন করার চেষ্টা করে। সেই মানুষজন বিভিন্ন ভাবে চারিদিক থেকে আমাদেরকে অ্যাটাক দেয়। দেখেন, আমরা কিন্তু খুব একা, আমাদেরকে চারিদিক থেকে অ্যাটাক দেয়। এখন প্রথম আলোর মতন পত্রিকায় যেখানে সব দল যাচ্ছে, এবং আমাদের নিউজটি প্রথম আলোতে কেন, মানে আমরা চাই যে প্রথম আলোর সাথে আমাদের তো দূরত্ব নাই এবং খুব দহরম মহরম নয়। প্রথম আলো একটি গণমাধ্যম, আমরা প্রথম আলোতে প্রত্যেক বছর আমরা গিয়েছি। এখন প্রথম আলোর এই সাম্প্রতিক সময়ে কি এমন হলো আমি জানি না, বরং আমি দেখেছি যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি প্রথম আলোর পিছনের কি কাহিনী আছে, তারা কি করেছে, আই ডোন্ট নো। কিন্তু গণ অভ্যুত্থানের সময় দেখেন যে গণমাধ্যমটি আসলে সকল নিউজ সময়ে সময়ে সঠিক সময়ে তুলে ধরেছে, সেটা কিন্তু প্রথম আলো। প্রথম আলো দালাল নাকি প্রথম আলো ভালো, সেই প্রশ্নে আমি যাব না। প্রথম আলো কার দালাল আর কার জন্য মানে উপকার করছে বা কার বন্ধু, এই প্রশ্নতে আমি এই বিতর্কে আমি জড়াতে চাই না। কিন্তু আমি গণ অভ্যুত্থানের সময় এখানে হাসনাত আছে, এখানে আমাদের রাকিব ভাই আছে, জিজ্ঞেস করে দেখেন যে প্রথম আলোতে কিন্তু গণ অভ্যুত্থানের নিউজগুলো সবগুলো প্রকাশিত হয়েছে। যখন নারীদের উপর আক্রমণ হয়েছে, আসিফকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যখন যা ঘটনা ঘটেছে প্রথম আলোতে তুলে ধরেছে। অন্যান্য গণমাধ্যম কিন্তু আপনার অনেকে কিন্তু প্রকাশ করেনি, প্রথম আলো ডেইলি স্টার কিন্তু তুলে ধরেছে। তো যতক্ষণ পর্যন্ত বিকল্প বা তৈরি হচ্ছে না, বা প্রথম আলো ডেইলি স্টার থেকে ভালো কোনো কিছু তৈরি হচ্ছে না, তখন কিন্তু মানুষ প্রথম আলো এবং ডেইলি স্টারকে মানুষ কিন্তু পাঠ করবে, পড়ছে, নিচ্ছে, ঘরে ঘরে নিচ্ছে। সুতরাং জি। প্রথম আলো নিয়ে সমালোচনা আলোচনা থাকতে পারে, কিন্তু সেই জায়গায় সেখানে সেই বিতর্কে আমাদেরকে জড়ানো মোটেও ঠিক না। এই এর বিতর্কে মধ্যে আমাদেরকে জড়ানো আসলে, আমি মনে করি আমাদেরকে রাজনৈতিক ভাবে যারা আমাদেরকে প্রতিযোগী মনে করে, যারা হিংসা করে, তারা আমাদেরকে নানান ভাবে সমালোচনা আলোচনা করতে পারে। আর কথা। দ্বিতীয়ত বলি, দেখেন, অনেকে ছবি তুলছে, তখন হুট করে কে এসে দাঁড়াচ্ছে, কে থাকছে, হুম, গ্রুপ ছবি, তো গ্রুপ ছবির মধ্যে কেউ যদি দাঁড়িয়ে যায়, কাউকে যদি, মনে করেন আমরা 5 জন মিলে ছবি তুলছি, তো 5 জনের ভিতরে একজন বললো ভাই আপনি আসেন, তো সে এসে দাঁড়িয়ে গেল। তো আমি কি হুট করে, আমি তো রাজনীতি করি, আমি তো অসামাজিক না, আমি কি হুট করে সেখান থেকে বের হয়ে আসতে পারি? আপনিই বলেন সাগর ভাই, জি। এটা সম্ভব? সুতরাং আপনাকে ধন্যবাদ। রাজনীতি জি। করা আর অ্যাক্টিভিজম করা, আমি শেষ করতেছি যেহেতু এই বিতর্ক সামনে আসছে। রাজনীতি করা আর অ্যাক্টিভিজম করা এক না। একজন অ্যাক্টিভিস্ট যেভাবে কাজ করতে পারেন, যেভাবে বক্তব্য দিতে পারেন, গালিগালাজ করতে পারেন, তুলোধনা করতে পারেন, যা তা বলতে পারেন, আমি রাজনীতি করি, আমি কিন্তু তাই বলতে পারি না। আপনি সাংবাদিকতা করেন, আপনি কিন্তু তাই বলতে পারেন না। সুতরাং আমাদেরকে অনেক সমালোচনা সহ্য করতে হবে, আমাদেরকে সমালোচনা সহ্য করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন জি। মানে যারা সমালোচনা সহ্য করতে যারা হবে অনেক এবং কিছু প্রশ্ন বোঝে না, প্রশ্ন তারা মনে করে যে সমালোচনা করতে পারলে মনে হয় বিরাট কিছু হয়ে গেলাম। কিন্তু বিষয়টা বুঝতে হবে, প্রথম আলো ডেইলি স্টারের বিকল্প জি। যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে মানুষ সেটিকে গ্রহণ করবে। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন, উত্তর দিয়ে দিই 30 সেকেন্ডে। সেটি হলো যে ফরহাদ মাজার তিনি হাটহাজারী একটি ইসকন মন্দিরে তিনি গিয়েছেন। দেখেন, ইসকন নিয়ে ব্যাপক সমালোচনা কিন্তু বাংলাদেশে আছে, এবং প্রথম আলো দুঃখিত, ফরহাদ মাজার কিন্তু সবসময় তিনি বিপ্লবী সরকারের কথা বলেন বা নানান বিপ্লবী কথাবার্তা বলেন। সেই জায়গা থেকে এখন যেহেতু বিপ্লবী সরকারের প্রত্যাশা জনগণের আছে, জনগণ কিন্তু তাকে বেশ পছন্দ করে বা তার বক্তব্য গ্রহণযোগ্য। কিন্তু যেহেতু ইসকন নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে, আমার মনে হয় এই বিতর্কের মধ্যে এই মুহূর্তে তিনি না জড়ালেই তিনি ভালো করতেন। তো আমরা তারপরেও আমরা মনে করি যে আসলে একটি ঘটনাকে কেন্দ্র করে একজনকে আমাদের জাজ করা ঠিক হবে না। আমাদের উচিত সবাইকে নিয়ে বাংলাদেশ। সুতরাং এই যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, সরকারকে নিয়ে সমালোচনা, আমাদেরকে নিয়ে সমালোচনা, বিএনপিকে নিয়ে সমালোচনা, জামাতকে নিয়ে সমালোচনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে সমালোচনা, জাতীয় নাগরিক কমিটিকে নিয়ে সমালোচনা, এমনকি আপনাকে নিয়ে সমালোচনা, এই মুহূর্তে সবাইকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। আমাকে নিয়ে আমার মনে হয় সমালোচনা। যে এই যে একটি আমাকে নিয়ে শয়তানি শুরু সমালোচনা। হয়েছে, আওয়ামী লীগের একটি শয়তানি, এবং সেই শয়তানি ষড়যন্ত্র ফাঁদে কেউ কেউ পা দিয়েছে, এবং কেউ কেউ মনে হয় আমাদের ভিতর সম্পর্ক নষ্ট করার জন্য নানান ধরনের চক্রান্ত সৃষ্টি করেছে। আমার মনে হয় আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। যেমনি ভাবে আমাদের ভিতর মত পার্থক্য রয়েছে, আমাদের ভিতরে নানান ধরনের বিতর্ক রয়েছে, তারপরেও কিন্তু সবকিছু ভুলে আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম। তো আমি আমাদের সকলের প্রিয় আমাদের হাসনাত আব্দুল্লাহ, তার সাথে আমি একমত যে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা যদি বিভাজিত হই, তাহলে কিন্তু হাসিনা সুযোগ পেয়ে যাবে। হাসিনা যদি চট করে বাংলাদেশে ফিরে আসে, তাহলে হাসনাত যেটি বলেছে যে তাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে, আমি বলবো শুধুমাত্র তাদের জন্য না, এমনকি মির্জা ফখরুলের জন্য
ফাঁসির দড়ি অপেক্ষা করছে রাশেদ খানের জন্য, নুরুল হক নূরের জন্য, আসিফ নাহিদ থেকে শুরু করে আমাদের সবার জন্য কিন্তু ফাঁসির দড়ি অপেক্ষা করছে। সুতরাং ঠিক। আমাদের এই মুহূর্তে এক থাকা ধন্যবাদ। দরকার, এক থাকলে আমরা জিতবো, আমরা যদি বিভক্ত হয়ে যাই আমরা কিন্তু হেরে যাব। ধন্যবাদ। একদম স্পষ্ট। প্রিয় দর্শক, আপনার কি তাই মনে করেন? আরেকটু ছোট করে জনাব সৈয়দ মোহাম্মদ মাহবুব, আমার আমার ব্যাপারেও সমালোচনা হচ্ছে বলা, এক পর্যায়ে বললো সমালোচনা হতে পারে একটাই, এটা হলো হাসনাত আব্দুল একটু আগে যেটা বললো যে এই আন্দোলনের সময় কি কোথাও যখন তারা কথা বলার জায়গা পাচ্ছিল না, যখন বাংলাদেশের সকল মিডিয়া তাদেরকে বলছিল যে তারা জঙ্গি, এটা আমি তো অসত্য বলছি না, প্রত্যেকটা মিডিয়া কিন্তু তাদেরকে, ছাত্র আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলা হচ্ছিল এবং তাদেরকে হাসনাত আব্দুল্লাহকে জঙ্গি বলে অভিহিত করেছে। তখন কিন্তু ফেজ দ্য পিপল তাদের আসল অবস্থানকে তুলে ধরেছে। সেটা যদি অপরাধ হয়ে থাকে সে কারণে সমালোচনা হতে পারে, আদারওয়াইজ আর কোনো জায়গা আছে কিনা জানি না। সৈয়দ মোহাম্মদ, খুব ছোট করুন প্লিজ। জি, আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম। সাগর ভাই, আমি তার আগে 30 সেকেন্ড বলি। দেখেন, আপনার এই টক শোতে অনেকে কমেন্ট করছে যে প্রথম আলোর মাল, প্রথম আলোর প্রোডাক্ট, প্রথম আলোর দালাল। দেখেন, আমাদের উত্থান কিন্তু প্রথম আলোর মাধ্যমে না। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, ওই সময় আমাদের সংবাদ কেউ কখনোই প্রকাশ করেনি, কোনো গণমাধ্যম না। আমরা যখন 2 থেকে 3 মাস আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি, তখন কিন্তু ওই ফেসবুক নির্ভর আন্দোলন। আমাদের প্রথম আলো আমাদের তৈরি করেছে, প্রথম আলোর মাধ্যমে আমাদের জনপ্রিয়তা, প্রথম আলোর মাধ্যমে আমাদের মানুষ চিনেছে, সেটি না। আমাদের কখনোই প্রথম আলো তৈরি করেনি। আমরা রাজপথে সংগ্রাম করেছি, জনগণ আমাদেরকে তৈরি করেছে। আমরা কারো দালাল না। আপনি যদি আরেকটি বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে যে প্রথম আলোর অনুষ্ঠানে যারা গিয়েছে তাদেরকে নাকি 50,000 টাকার খাম ধরিয়ে দিয়েছে। আচ্ছা, আমি যাক, মাহমুদ এটার প্রশ্ন মধ্যে করছি, অনেক সময় মাহমুদ ভাই, লাগবে। রাশিদ খান, আপনি আপনি বলেন তো আপনার কোনো অবস্থান স্পষ্ট অনুষ্ঠানে গেলে করেছেন, কি, আপনার আমি অবস্থান শেষ করে স্পষ্ট দিই, করেছেন। শেষ করে ধন্যবাদ। দিই, কোনো অনুষ্ঠানে গেলে কি এইভাবে কেউ 50,000 টাকার খাম ধরিয়ে দেয়? এই যে আচ্ছা, ঠিক আছে। আমাদের দেশের মানুষ, তারা আসলে সত্য মিথ্যা যাচাই না করে কমেন্ট করে, যাকে তাকে নিয়ে যা ধরনের মন্তব্য করে। আমি বলবো যে বাংলাদেশের মানুষের যদি মানসিকতা সংস্কার না হয়, বাংলাদেশের মানুষ যদি সত্য মিথ্যা যাচাই করতে না পারে, হুজুগে বাঙালির মতন তারা যদি যা পাইলো তাই গ্রহণ করে, তাহলে এই দেশের কোনোদিন সংস্কার হবে না। এই দেশের কোনোদিন এই যে সংস্কার হবে না, আমাদের মানসিকতা যদি পরিবর্তন না হয়। এবং এই একজন যে আপনাকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করলে আপনি এই যাচাই এই বাছাই না করে তাকে নিয়ে নানান ধরনের মন্তব্য শুরু করলেন, গালিগালাজ একটা শুরু জোড়া করলেন। বাস্তব এই কথা দেশের বলেছেন, বাংলাদেশের বাস্তব জন্য কথা বলেছেন। আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, তারা জীবন দেয়নি। আমাদের মানসিকতা সংস্কার করা দরকার, আমাদের আসলে যাচাই বাছাই করা শেখা দরকার। আমাদেরকে যে এই যে নানান ভাবে কটাক্ষ করা, মানসিকতার বিতর্কিত করা, সংস্কার খুব এটি বেশি আসলে জরুরি, আমি মনে করি মানসিকতার। যারা করছে তারা আসলে ঠিক করছে না। তাদেরকে আমি বলবো, তাদের কাছে আমি বিনীত অনুরোধ, আপনারা ধন্যবাদ। যাচাই বাছাই করুন, আপনারা সত্যকে জানার চেষ্টা ধন্যবাদ। করুন। আপনি ধন্যবাদ। ততক্ষণ না ধন্যবাদ। পর্যন্ত ধন্যবাদ। ধন্যবাদ। বিকল্প ধন্যবাদ। তৈরি ধন্যবাদ। করতে পারবেন, ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত তাই মন্দর মামা। ভালো যেটি আছে মানুষ কিন্তু সেটিকেই নিয়েই চলবে। ধন্যবাদ। জি, এখনো প্রায় 10,000 মানুষ দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি। আমি মনে করি যে আপনাদের কথাগুলি অনেক গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছে যে মানসিক সংস্কার করা প্রয়োজন আমাদের সবার।